কিছু একটা আছে তো পড়াচ্ছি। প্রথমে তাহলে আমাদের কি বলতো, জীবন পাঠ। জীবন মানে কি বলতো, লাইফ। লাইফ লাইফ আমাদের শুধু আছে, আরও অনেকের লাইফ আছে না। এই লাইফ সম্পর্কে আমাদের এখানে পাঠদান করতে হবে, পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। লাইফ কাদের আছে বলতো, যাদের জীবন আছে নাকি, প্রোটোপ্লাজম আছে, যাদের কোষের মধ্যে কি আছে বলতো, জীবিত যে উপাদান আসলে প্রোটোপ্লাজম আছে, ছত্রে জেলির মতো উপাদান, এগুলো আসলে জীবিত আর কি বলি আমরা। যারা জীবিত তাদের বলবো হ্যাঁ, প্রোটোপ্লাজম সতেজ, প্রোটোপ্লাজম সমৃদ্ধ জীবগুলো আর কি, এগুলো বলবো আমরা, পড়বো আমরা। কোষের গঠন কি পড়ছো ছোট ক্লাসে? কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, তারপর সাইটোপ্লাজম থাকে, কোষঝিল্লি ঘেরা। সাইটোপ্লাজমে অনেক কিছু থাকে, অনেক থাকে। মানে এই যে কোষের প্রাচীর, কোষ প্রাচীর দ্বারা ঘেরা বা কোষঝিল্লি দ্বারা ঘেরা সমুদায় বস্তুকে আমরা প্রোটোপ্লাজম বলি, তাই না? তো এই যে যাদের মধ্যে সজীব প্রোটোপ্লাজম থাকে, সেইগুলো মেইনলি জীব আমরা বলতে পারি, তাই না? তো এরকম কাদের আছে, এককোষী জীব আছে, বহুকোষী জীব আছে, এর মধ্যে উদ্ভিদ এবং প্রাণী আছে, এগুলো জানি। অকোষীয় আছে কিছু, যেগুলো উদ্ভিদ এবং প্রাণী উভয়ের মধ্যে আচরণ করে, এরকম আছে, ঠিক আছে? তো এরকম অনেক বিষয় আছে, সবগুলো নিয়ে আমাদের এখানে পড়াশোনা করতে হবে। ওকে, তাহলে দেখো, যদি প্রথমে দেখি আমরা, মানব সভ্যতা বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ হলো খাদ্য উৎপাদন করা, চিকিৎসা স্বাস্থ্যের উন্নয়ন এবং বিরূপ পরিবেশে জীবনের অস্তিত্ব রক্ষা। এসব ক্ষেত্রে জীববিজ্ঞানের ভূমিকা অপরিসীম। এই অধ্যায়ে জীববিজ্ঞানের সংজ্ঞা, শাখাসমূহের নাম এবং জীবের নামকরণের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। কিভাবে জীবের নামকরণ করা হয়েছে এগুলো নিয়ে হালকা পাতলা আলোচনা করা হয়েছে। তোমরা জীবের নামকরণের বিষয়গুলো ক্লাস 8 পড়ে আসছো, মানে জীবত নামকরণ, আবার আমরা ইন্টারে গিয়ে শিখবো এগুলো। তো দেখো, জীববিজ্ঞানের ধারণা আসলে এখানে প্রথমে আসছে, জীববিজ্ঞানের ধারণা। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে যাদের জীবন আছে তারাই কি বলতো, জীব। আর যে সকল জিনিসের জীবন নেই তারা কি, জড়। মোটা দাগে বোঝার জন্য বিশ্বের সব পদার্থকে মোটামুটি দুইটি ভাগে ভাগ করা যেতে পারে, তাই না? কিন্তু বিজ্ঞানের সূক্ষ্ম বিবেচনা কোথাও জড় অচেতনের শেষ আর কোথাও জীবের শুরু, তা অনেক সময় বলা মুশকিল। যে একটা বস্তু তার জীবন অবস্থা বা জড় অবস্থা, এটা সবার ক্ষেত্রে আসলে ওইভাবে আইডেন্টিফাই করা যায় না। আসলে জীবনের মূল ভিত্তিরূপে কাজ করে বলে, তার জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান, যেটা বললো, জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের সেই একই নিয়ম, যা কিনা জড় জগৎকে নিয়ন্ত্রণ করে আর কি। তো আমরা দেখছিলাম যে জড় জগৎ, আমি বলছিলাম মলিকুলার স্ট্রাকচার লেভেলে রসায়ন, তাই না? তারপরে যেগুলো আসলে কোনো মলিকুল দিয়ে যে পদার্থগুলো তৈরি হয়, এগুলো নিয়ে আলোচনা করে পদার্থবিজ্ঞানে। মলিকুলারলি একদম বেসিক লেভেলে, যেমন পরমাণু নিয়ে আলোচনা করা হয় কোথায়, রসায়নে, ঠিক আছে, সূক্ষ্ম গঠন নিয়ে। তাই জীবজগৎকে বুঝতে হলে আমাদের ভৌত বিজ্ঞান তথা পদার্থবিজ্ঞান এবং রসায়নের জ্ঞানও জরুরি জানতে হয় আর কি। কিন্তু এটা ভাবলে ভুল হবে যে ভৌত বিজ্ঞান জানলে আলাদা করে জীববিজ্ঞান ভৌত বিজ্ঞান বলতে এই যে বিষয়গুলো বললাম, জীববিজ্ঞান মানে পদার্থ, আমাদের রসায়ন, এগুলোকে বোঝাচ্ছি এখানে আমরা। যেটা বলছে যে আমরা যদি তাহলে আমাদের কেমিস্ট্রি বা বায়োলজি পড়ি, তাহলে আমাদের বা ওই সম্পর্কে জ্ঞান অর্জন করি, তাহলে যে আমাদের জীববিজ্ঞান পড়তে হবে এমনটা না, কিন্তু আমাদের জীববিজ্ঞানও জানতে হবে। বরং জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড়ের এমন এক জটিল সমাবেশ হিসাবে, যেখানে ওই জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব ঘটেছে। একটু রিডিং দিবে আর কি, এই জন্য রিডিং দিচ্ছি। ঠিক যেমন এগুলো ইম্পর্টেন্ট না, ঠিক আছে? হাইড্রোজেন আর অক্সিজেন নির্দিষ্ট আনুপাতিক সংযোগে পানি তৈরি হয়। পানির সঙ্গে কি জানো? H2O। নির্দিষ্ট আনুপাতিক হারে 2:1। কি বলেন স্যার? পানিটা তৈরি হচ্ছে কি বলতো, হাইড্রোজেন এবং অক্সিজেন আনুপাতিক হারে 2:1, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, এটাই বললাম আর কি। 2:1 না? হ্যাঁ, যায়। ওকে, তাই জ্বরে সন্নিবেশে জীব গঠিত হলেও তার মধ্যে এমন সব নতুন ধরনের বস্তুর উদ্ভব ঘটে যা তার জড় গাঠনিক উপাদানগুলোর মধ্যে ছিল না। ওকে, এগুলো অনেক কথা বলছে। মেন কথা যেটা আসলে এখানে লাগবে, সেটা এখানে একটু লাগবে। জীববিজ্ঞান বেশ প্রাচীন একটা বিজ্ঞান, ঠিক আছে, প্রাচীন একটা বিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় হলো বায়োলজি, এটা আমরা জানি, তাই না? এবং এটি গঠিত হয়েছে গ্রিক শব্দ বায়োস আর হলো লোগোস। বায়োস মানে হলো জীবন আর লোগোস মানে হলো জ্ঞান।
এই দুটি শব্দের সংযোগের মাধ্যমে হয়েছে বায়োলজি। এটা হলো এই শব্দ দুটো হলো কি গ্রিক শব্দ। এটা শুধু মনে রাখতে পারো যে বায়োলজি বানান তো এরকম না স্যার, বিআইও এলওজি হয়, এখানে বিআইও আছে, এলওজি ওএসএস। হ্যাঁ, এই লোগোস মানে কি জ্ঞান, দুটি একত্র করে হয়েছে এটা বায়োলজি, বুঝতে পারছো? উৎসকতা একটা ব্যাপার আছে, যখন একত্র হয় সেটা এখন রেকমেশন। এই শব্দ থেকে উৎপত্তি। যেহেতু চিকিৎসা এবং কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই না? কৃষি বলতে দেখো উদ্ভিদ কি জীব কি না বলো তো? হ্যাঁ, উদ্ভিদ তো জীব, তা উদ্ভিদটা কৃষি। হ্যাঁ, উদ্ভিদ তো কৃষির সাথে সম্পৃক্ত না? কৃষির সাথে কি সম্পৃক্ত বলো তো? উদ্ভিদ এবং প্রাণী দুইটাই আছে। এই যে মৎস্য চাষ, গবাদি পশু চাষ, এগুলো প্রাণীর মধ্যে গেল, এবং আমরা যে জমিতে চাষাবাদ করি এগুলো কি উদ্ভিদের মধ্যে গেল। তো এগুলো সবই তো জীব। তো জীববিজ্ঞানের সাথে এগুলো কিন্তু অ্যাসোসিয়েটেড গভীরভাবে, তাই না? সংযুক্ত আর কি, এগুলোই বলছে আর কি, আর কিছু বলবো না, ঠিক আছে? তো এগুলা হালকা পাতলা এমনি কথা ছিল। তো মেইন পড়াশোনা আমাদের এখান থেকে একটু শুরু হবে। জীববিজ্ঞানের শাখা সমূহ 2.1। জীববিজ্ঞানের অনেকগুলো শাখা আছে, ঠিক আছে? শুধুমাত্র যে আমরা প্রাথমিকভাবে বলবো উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান দুইটা ভাগ করা হয়েছে, তবে এখানে আরো অনেক শাখা আছে। এই শাখাগুলো কি সবগুলো মুখস্থ করতে হবে না? এটা গুরুত্ব আছে, মুখস্থ করতে হবে। দাঁড়াও, দেখো, জীবের যে দুটি ধরন আমরা চারপাশে তাকালে দেখতে পাই সেগুলো হলো কি উদ্ভিদ এবং প্রাণী। তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল। একটা হলো উদ্ভিদ বিজ্ঞান, একটা হলো প্রাণী বিজ্ঞান। নর্মালি আমরা এটাই পড়বো, যেমন আমরা ইন্টারে যখন উঠবো উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানী করেই পড়বো। কিন্তু যখন আরো বড় ক্লাসে উঠবা তখন দেখবো ব্রাঞ্চ হয়ে যাবে, ছোটো ছোটো ব্রাঞ্চ, ছোটো ছোটো শাখা, ঠিক আছে? জীববিজ্ঞানের এরকম হয়ে যাবে। এর নীতি এখনও কিছুটা চালু আছে, যদিও জীববিজ্ঞান আজ এতটাই বিস্তৃতি লাভ করেছে যে শুধু দুই শাখায় ভাগ করে এখন আর চলবে না। তার কারণ শুধু জীববিজ্ঞানের মধ্যে যত কিছু আছে সবগুলা একজনের পক্ষে পড়া সম্ভব না, ব্রাঞ্চ হয়ে ছোটো ছোটো ভাগ হয়েছে। যেমন ডাক্তার দেখাও, এক সময় যখন ওইভাবে অতটা চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না, তখন দেখা যাচ্ছে যে একজন মেডিসিন যত চিকিৎসা দিত, যে সার্জারি সকল ধরনের সার্জারি করে। এখন কি তাই? তুমি দেখবা মেডিসিনে দেখবা একজন এখন চোখের ডাক্তার, অপথলমোলজি, এটা মেডিসিনের ভাগ আছে, সার্জারির মধ্যে পড়ে। আবার একটা নিউরোলজিস্ট, মাথার চিকিৎসা দেয়, হ্যাঁ, আবার কার্ডিওলজিস্ট, তারপর বক্ষবিদ্যা, আবার হেপাটোলজিস্ট, তারপর এন্ডোক্রাইনোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ইউরোলজিস্ট, ভাগ আছে, চর্ম। তাহলে দেখো মানুষের ডাক্তার কত ভাগ আছে। ঠিক এমনটা কিন্তু আমাদের এখন জীববিজ্ঞান অনেক ভাগ হয়েছে, ঠিক আছে? এমন অনেক জীব আছে যা উদ্ভিদ এবং প্রাণী কোনোটি নয়। দেখো, আমরা দেখলাম যে জীব আছে, মানে আমরা জানি জীবকে সাধারণত দুই ভাগ করা, উদ্ভিদ না হয় প্রাণী। তবে কিছু জীব আছে যারা এর একটার মধ্যে পড়ে না, সেগুলো কি বলতো? ব্যাকটেরিয়া এবং ছত্রাক। উদ্ভিদ এবং প্রাণী একটার মধ্যে পড়ে না। কেন পড়ে না এগুলো আমরা জানবো সামনে, ঠিক আছে, বিস্তারিত। আবার যখন প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতি কোনো সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে বিশ্লেষণ করার দরকার হয়, তখন আর জীবের ধরনভিত্তিক শাখা লাক্সই হয় না আর কি। মানে তখন আমরা কি করি, তখন আমরা নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে আমরা তাদেরকে ব্যাখ্যা করি। আমরা এটা পরে বলবো আর কি, যে আসলে জীবের ধরন কি। জীবের আসলে কোষ থাকবে, কোষ দ্বারা গঠিত হবে, কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকবে। এখানে জানিস শুধু ব্যাকটেরিয়া দেওয়া, হ্যাঁ, ওটা লিখে রাখো, ব্যাকটেরিয়া এবং ছত্রাক, ঠিক আছে, সমস্যা নেই, ব্যাকটেরিয়া বললে হবে। তাই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান এখন বহু সংখ্যক শাখায় বিভক্ত হয়েছে, এবং জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে কি বলা হয়? ভৌত বা মৌলিক এবং ফলিত, এই দুই ভাগে ভাগ করে হয়ে থাকে। জীববিজ্ঞানের তার ব্যতিক্রম নয়, যে আমাদের যত কিছু আসলে আমাদের পড়াশোনা আছে, জ্ঞান আছে, সবগুলোকে আমরা দুইটা ভাগ করি, একটা হলো কি ভৌত আর একটা হলো ফলিত। এটা বুঝতে পারো না? ভৌত বলতে আর ফলিত বলতে কি বোঝায়? ভৌত বলতে তাত্ত্বিক, ওইরকম না, তাত্ত্বিক, থিওরিটিক্যাল। থিওরি বোঝো, আর একটা হলো প্র্যাকটিক্যাল। এটা কি বলতো? প্র্যাকটিক্যাল। ফলিত মানে প্র্যাকটিক্যাল। বিষয়টা হলো এরকম, মানে ফলানো হয়েছে বিষয়টা। মনে করো তোমার কৃষির জ্ঞান আছে, মনে করো তুমি রোবট বানাইতে পারো, তাহলে তুমি যে নিয়মটা জানো যে কিভাবে রোবট বানাতে হবে, এটা হলো ভৌত হবে। আর তুমি বানাইলা যন্ত্রপাতি ব্যবহার করে, এটা হবে ফলিত, ঠিক আছে? যেমন আমরা যদি বুঝতে পারছো তো বিষয়টা, প্র্যাকটিক্যাল বলতে কোন একটা জ্ঞানকে, কোন একটা বিষয় সম্পর্কে জ্ঞানটা হলো ভৌত, আর ওটা যখন প্র্যাকটিক্যালি ইউজ করা হয় তখন তাকে বলা হয় মানে প্রমাণের জন্য আর কি, যেটা হয় না হয় ওটা প্র্যাকটিক্যালকে করা হয়, ওটা হলো ফলিত। যেমন আমরা অঙ্ক করি না,
হ্যাঁ আমরা একটা রুল নিয়ম জানি, এটা হলো কি ভৌত। যখন আমরা প্র্যাকটিক্যাল করি ওইগুলা অঙ্কগুলো, তখন সেটা হবে ভৌত। সেটা কি এটা কি তাত্ত্বিক, মানে তাত্ত্বিক থিওরিটিক্যাল। হ্যাঁ, আর প্র্যাকটিক্যাল। তাহলে দেখো, ভৌত শাখা বলতে সেই সকল শাখাকে বোঝানো হয় যেখানে তার তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায়। তাহলে ভৌত শাখাটা কি থাকবে বলতো? আমাদের তাত্ত্বিক বিষয়গুলো থাকবে। আর যেখানে প্রয়োগটাই বড় সেটা হলে কি বলতো? ফলিত শাখা। প্রয়োগ করা হবে, ব্যবহার করা হবে। তুমি কোনো একটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করলে সেটা কি করবে? প্রয়োগ করলা। যেটা বললাম, রোবট বানাইতে পারো, মানে জ্ঞান অর্জন করছো, দেন তারপর তুমি এটা করতে গেলা, করলা, তখন হবে কি বলতো? প্রয়োগ। আমি এখন ডাক্তারি পড়তেছি, তার মানে এটা আমার জন্য কি হবে? এটা ভৌত। কারণ আমি তখন আমি চেম্বারে বসতেছি না, চিকিৎসা দিচ্ছি না। যখন আমি চিকিৎসা দিব তখন সেটা হয়ে যাবে কি? প্রয়োগ বা ফলিত হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো? তো এরকম বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে, যেখানে কিছু শাখা আছে শুধুমাত্র আমাদের জ্ঞান অর্জন করার মধ্যে লিমিটেশন। ঠিক আছে, জ্ঞান অর্জন করতে হয়, এই সম্পর্কে জানতে হয় জীববিজ্ঞানে, সেই জায়গাটুকু হলো আমাদের কি বলতো? ভৌত। আর যেখানে গিয়ে আমরা জীববিজ্ঞানকে ব্যবহার করে বিভিন্ন কিছু কাজ করি, উদ্ভাবন করি, যেমন বায়োটেকনোলজি, জীব প্রযুক্তিবিদ্যা, এগুলো হবে তোমার ফলিত। অর্থাৎ আমরা এখানে দেখো নতুন কোনো জীব তৈরি করা, নতুন জীবটা বা জিনের পরিবর্তন করা, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করা, ছোট জীবকে বড় করা, কাটিং কলাম করা, এগুলো হবে প্রযুক্তির মধ্যে যাবে। এটা এই যে ভৌতটা আর হলো ফলিতটা। ভৌতটা বলতে বোঝাইলো তাত্ত্বিক বিষয়। মনে করো কোনো একটা বিষয় সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করলা, কিভাবে কাজ করে না করে এইসব নিয়ে জ্ঞান অর্জন করলে, এটা হলো তোমার ভৌত। আর ওই জ্ঞানটাই জানলা, শুধু জানলাম, ওইটাই জানলা, মানে পড়ার মধ্যে লিমিটেশন থাকে যেগুলো আর কি, মনে করো এইগুলো হতে পারে তাত্ত্বিক। আর তুমি যখন ব্যবহারিক ভাবে করলা, তাকে বাস্তবে একটা রূপ দিলা, তখন সেটা হয়ে যাবে কি বলতো? ফলিত। মানে মনে করেন যে কেমিস্ট্রিতে আমরা যেটা পরীক্ষা করি, মানে পরীক্ষা দেখি, ওগুলো হ্যাঁ পাই, ওগুলো ভৌত। কিন্তু যখন প্র্যাকটিক্যাল করব তখন হয়ে যাবে ফলিত। সেটা এরকম। ওকে, দেখো তাহলে ভৌত জীববিজ্ঞান, ভৌত জীববিজ্ঞান শাখা তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এতে সাধারণত উল্লেখিত বিষয়গুলো আলোচনা করা হয়, এগুলো মনে রাখতে হবে। প্রথমে কি বলতো? অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি। এখানে কি আলোচনা করা হয়? অঙ্গ সংস্থান বিদ্যা ও মরফোলজিতে, অর্থাৎ কোনো একটা জীব দেখতে কেমন, বাহ্যিকভাবে কেমন, ভেতরের দিক দিয়ে কেমন, এইগুলো নিয়ে মিলে আলোচনা করা হয়ে থাকে। দেখো, জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এ শাখার আলোচ্য বিষয়। যেমন তোমার কি আছে? আমার মানুষ হিসাবে আমাদের মাথা আছে, পেট আছে, বুক আছে, হাত পা আছে, চোখ আছে, নাক আছে, এইগুলো নিয়ে বাহ্যিকভাবে আমাদের দেখতে পাচ্ছি, এবং ভেতরে কী কী আছে, এই সকল নিয়ে পড়াশোনাটাই কী হলো আমাদের এখানে? মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা। ঠিক আছে, একটা জীবের দেহ গঠন নিয়ে পড়াশোনা। দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহি অঙ্গ সংস্থান, মানে বাইরে থেকে যেমন হাতটা বললাম, এবং দেহের অভ্যন্তরীণ বর্ণনা বিষয়কে কি বলা হবে? অন্ত অঙ্গ সংস্থান। অভ্যন্তরীণ মানে ভেতরটা। হ্যাঁ, যেমন ভেতরে তোমার হার্ট, কিডনি, লাং, টাং আছে না, এইগুলো কি হবে? অন্ত অঙ্গ সংস্থান বা ইন্টারনাল মরফোলজি, এটা হবে এক্সটার্নাল মরফোলজি। বুঝতে পারছো? এটাকে বলা হয় অঙ্গ সংস্থান বিদ্যা। ওকে ওকে আরেকটা হলো শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাস বিদ্যা, এটা মানে কি? আমরা এটা ক্লাসে 8-এ শিখছিলাম। দেখো, এই বিশাল জীবজগৎকে আমরা ওখানে প্রাণী জগৎ সম্পর্কে বলছিলাম, অ্যানিমিলিয়া জগৎ। এই বিশাল প্রাণী জগৎকে আমরা কিন্তু এককভাবে, কত জীব আছে না, কত প্রাণী আছে না, এককভাবে সবার বৈশিষ্ট্য জানা মোটেও সম্ভব নয়। এই জন্য আমরা কি করছিলাম? জীবগুলোকে যেগুলো একই রকমের বৈশিষ্ট্য, তাদেরকে আলাদা আলাদা ভাগ করে আমরা শ্রেণীবিন্যাস করছিলাম, তাই না? ওখানে কোনো প্রয়োগের কোনো বিষয় ছিল? শুধু জ্ঞানটা, যে বিশাল জীব জগৎ বা প্রাণী জগৎ সম্পর্কে জানার জন্য মিলে আমরা শ্রেণীবিন্যাস করে থাকি, তাই না? তো এটা ফলিত না। এর জন্য তাহলে এটা কি হবে? শ্রেণীবিন্যাস বিদ্যা। এটা আমাদের ফলিত, মানে আমাদের কি, মানে ভৌতর মধ্যে অংশ করবে। জীবের শ্রেণীবিন্যাস এবং তার নীতিগুলো এ শাখার আলোচ্য বিষয়। ওকে, এমসিকিউ আসতে পারে, জীবের শ্রেণীবিন্যাস ও তার রীতিনীতিগুলো জীববিজ্ঞানের কোন শাখার আলোচ্য বিষয়? ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। ওকে, শরীরবিদ্যা বা ফিজিওলজি। এখানে কি আলোচনা করা হয়? ফিজিওলজি বা শরীরবিদ্যা। আমাদের শরীরে কি কি ধরনের কাজ চলতেছে, যে বিভিন্ন ধরনের, আমরা নিঃশ্বাস নিচ্ছি, তাই না, শ্বাস প্রশ্বাস দিচ্ছে বা আমরা ত্যাগ করতেছি, আমাদের শরীরের ভিতরে হার্ট বা হৃৎপিণ্ড কিভাবে কাজ করতেছে, আমরা যে খাবারটা খাচ্ছি, খাবারটা কিভাবে কাজ করছে, কিভাবে হজম হচ্ছে, এই যে পুষ্টি উপাদানগুলো শরীরে কিভাবে কাজ করতেছে, এই যে মেকানিজমগুলা,
এইগুলো কি বলতো ফিজিওলজি, প্রতিটা অঙ্গ কিভাবে কাজ করতেছে মেইনলি, এটাই হলো ফিজিওলজি বা কোথায় শরীরবিদ্যা বা শারীরবিদ্যা। জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী, যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ বিষয় এ শাখার আলোচনা করা হয় আর কি। এছাড়া জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ এ শাখায় পাওয়া যায়, অর্থাৎ ফুসফুস কীভাবে কাজ করতেছে, হৃৎপিণ্ড কীভাবে কাজ করতেছে, কিডনি কীভাবে কাজ করতেছে, এইগুলা যে শাখায় আলোচনা করা সেটা হলো শারীরবিদ্যা। ওকে, এগুলি হিস্টোলজি। হিস্টো মানে হলো টিস্যু, টিস্যু মানে কি বলতো, টিস্যু বা কলা, টিস্যু বা কলা। বই সাথে নিবা, ঠিক আছে, বই সাথে নিবা। তুমি আবার ক্লাস দেখো গিয়ে? হ্যাঁ স্যার। আচ্ছা, টিস্যু বা কলা, কিন্তু এখন টাইম পাচ্ছে, এখন যেহেতু তোমার ক্লাস শুরু হয় না স্যার, ভালো করে ক্লাস শুরু হয়েছে? আর 3টা করে ক্লাসে হয়, তা ক্লাসেই তো করি না। যাই হোক, তাহলে এখন সময় পাবে, কিন্তু তোমাকে কি করতে হবে, যখন আমি পড়াবো বইটা পাশে নিয়ে লিখে নিবা, দাগা নিবা, ওই যেমনি নেয়, তাহলে কিন্তু এটা ভালো হবে, আর কনসেন্ট্রেশনটা ভালো হবে লিখে নিচের সাথে। দুইটা যখন একত্রে কাজ হয় তখন ভালো থাকবে, মনে থাকবে। তাহলে দেখো হিস্টোলজি, এর হিস্টো মানে কি বলতো, টিস্যু বা কলা। টিস্যু বা কলা, টিস্যু বা কলা কাকে বলে জানো? হ্যাঁ স্যার। বলো তো কি? টিস্যু বা কলা হচ্ছে স্যার বলতে, স্যার একটু বলেন তো। তুমি বলো স্যার। এটা হলো ওই যে বলে গেছো। আচ্ছা, জীবদেহের কোষটা তৈরির পূর্ব হতেছিল, মানে স্যার কোষ কাকে বলে? কয়েকটা। আচ্ছা দেখো, জীবদেহের গঠন এবং কাজে দেখো কি বলা হয় কোষ, মানে তার মানে দেখো আমাদের জীবদেহ অনেকগুলা কোষ দ্বারা গঠিত, যেমন মানব দেহ যে বলি আমরা জীবগুলোকে 10⁻14টা কোষ দ্বারা গঠিত, এতগুলা কোষ থাকে এটা পূর্ণাঙ্গ জীবদেহে, ঠিক আছে, মানব দেহে, হ্যাঁ, এতগুলা কোষ থাকে, ছোট বড় উভয়েরই। হ্যাঁ, এটা ধরা হয় এবার, মানে 10⁴ মানে 14, হ্যাঁ, মানে এটা কি, এটা ওই যে 10 এর উপর 14 মানে হলো আমাদের 10⁻14 বলতে কি বোঝায়, এরপরে 14টা শূন্য আছে। ও 10⁻14 মানে 1 এর পর এতগুলো শূন্য আছে, 14টা শূন্য আছে। হ্যাঁ, তাহলে দেখো টিস্যু কাকে বলে আমরা জানি, কোষ কাকে বলে আমরা জানি, জীবদেহের গঠন এবং কার্যকরীকে কোষ বলে। আর অসংখ্য আমাদের কোষ দ্বারা আমাদের জীবদেহ গঠিত। তো আসলে শুধুমাত্র কোষ দ্বারা গঠিত না, তো কোষগুলা মানে একত্র হয়ে অনেকগুলা কি গ্রুপ তৈরি করে আর কি, ঠিক আছে, অনেকগুলো গ্রুপ তৈরি করে। যেমন আমরা একটা যদি বিদ্যালয় বলি, একটা বিদ্যালয়, আমরা এগুলো কোর্স নিয়ে বিস্তারিত পড়ব বড় অধ্যায়, যেহেতু তারপরে এখানে বিষয় আসতে একটু বলতেছি। একটা বিদ্যালয় যদি বলি, বিদ্যালয় কি শুধু একটা বিদ্যালয়, শুধু একটা প্রতিষ্ঠান, মানে কত কাঠামো আছে, ঘর বা মানে কটা একটা বিল্ডিং আছে, বিল্ডিং থেকে বিদ্যালয় হয়ে যায় না। একটা বিদ্যালয় হতে গেলে সেখানে শিক্ষার্থী লাগবে, ছাত্র, টিচার লাগবে, কর্মচারী লাগবে, আরো আনুষঙ্গিক, তারপরে কি রুম থাকবে কিছু, এবং রুমগুলোতে কি চেয়ার টেবিল থাকবে, অনেকগুলো বিষয় নিয়ে একটা বিদ্যালয় হয়, তাই না? ঠিক একটা দেহ যেমন বলবো, কোষটাও অনেক কিছু নিয়ে তৈরি, দেহ না, কোষ তো অনেকগুলো হবেই, তো অনেকগুলো কোষ কিন্তু আবার গ্রুপ ভাগ হয়, ঠিক আছে, অনেকগুলো পার্ট হয় একটা দেহ তৈরি করে। যেমন আমরা বললাম জীবদের গঠন এবং কার্য হলো কোষ, তাহলে অনেকগুলো কোষ কি করে আমাদের দেহের, মানে অনেক ধরনের কাজ করতে হয় না, কেউ মনে করো শ্বসনের সাথে সম্পৃক্ত, কেউ মনে করো যে রক্ত চালনার সাথে সম্পৃক্ত, মনে করো ফুসফুসের কাজ করার জন্য এক ধরনের কিছু আছে, বা কিডনির কাজ করে শুধুমাত্র, মানে কি রেচনের কাজ করে, অনেকগুলো তন্ত্র আছে। মনে করো একগুচ্ছ কোষ যখন একই জায়গা থেকে উৎপত্তি হয়, কয় জায়গা থেকে? একই জায়গা থেকে উৎপত্তি হয়ে একই ধরনের কাজ করে, তখন তাদেরকে বলা হয় টিস্যু বা কলা। আমাদের যেহেতু অনেক কোষ আছে, মনে করো অনেক একগুচ্ছ কোষ যেগুলো একই জায়গা থেকে আসে, একই ধরনের কাজ করে, তাদেরকে বলা হয় টিস্যু বা কলা, ঠিক আছে, টিস্যু বা কলা বলা হয় তাকে, বুঝতে পারো? এরকম অনেকগুলো টিস্যু বা কলা নিয়ে হয় হলো অঙ্গ, আমরা বিস্তারিত পরে পড়বো, কিন্তু বলতেছি অনেকগুলো টিস্যু বা কলা নিয়ে হয় হলো অঙ্গ, আবার অনেকগুলা n সংখ্যক অঙ্গ মিলে হয় তন্ত্র। কি হবে, আমি এটা বিস্তারিত পড়াবো পরে ক্লাসে, আমি এটা বিস্তারিত পরে ক্লাসে পড়াবো, দরকার নেই হয়তো, বুঝতে পারছো? তাহলে টিস্যু কাকে বলে, অঙ্গ কাকে বলে, তন্ত্র বলা হয়। আমরা আগে কোষ দেখলাম, অনেকগুলো কোষ মিলে তৈরি হলো একটা টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে তৈরি হলো একটা অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে হলো তন্ত্র, বুঝতে পারছো? যেন আমরা বলি পরিপাক তন্ত্র, বলো না, পরিপাক তন্ত্র অনেকগুলো অঙ্গ দ্বারা গঠিত, মুখ, গলবিল, খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এগুলোর সমন্বয় কি বলতো, পরিপাক তন্ত্র, তাই না? তাহলে তন্ত্র অনেকগুলো অঙ্গের মাধ্যমে গঠিত, আবার অঙ্গ হলো অনেকগুলো টিস্যুর মাধ্যমে গঠিত, টিস্যু আবার অনেকগুলো কোষের মাধ্যমে তৈরি হয়। বোঝা গেছে?
তাহলে হিস্টোলজি বলতে কি বোঝাবে? মানে কলা অঙ্গ, অর্থাৎ এই যে জীবের গঠন আর কি, জীবদেহের টিস্যু সমূহের গঠন, কিসের হিস্টো মানে টিস্যু বুঝবো, টিস্যু সমূহের গঠন, বিন্যাস, কার্যাবলী এ শাখার আলোচনা করা হয়। তাহলে হিস্টো বললে আমরা বুঝবো টিস্যুর ব্যাপার এখানে, ঠিক আছে? ওকে, পরেরটা কি বলতো? ভ্রূণবিদ্যা। ভ্রূণ বলতে আমরা জানি যে জীবের যখন সূচনা হয় একটা শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে কি তৈরি হয় বলতো? জাইগোট। শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের মাধ্যমে কি তৈরি হয়? এগুলোকে জানো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে শুক্রাণু আর ডিম্বাণু মিলন হয় কি তৈরি হয়? শুক্রাণু জাইগোট প্লাস ডিম্বাণু, জাইগোট। এগুলো আরো পরে আমরা বিস্তারিত জানবো। জাইগোট, এই জাইগোটটা বারবার মাইটোসিস পড়া নাই তো না, যাই ওগুলো পড়বো। জাইগোটটা বারবার বিভাজিত হয়, মানে একটা কোষ, এটা এই কোষটা বারবার ভাগ আর অনেকগুলা কোষ হয়, দেন তারপরে কি হবে ওগুলো পরে বলবো, এখন তোমাদের বলবো না। তাহলে কি হবে এখান থেকে, কি হবে একটা মনে করো আমরা পূর্ণাঙ্গ প্রাণী হয়। এই যে মনে করো যখন এই যে জাইগোট তৈরি হলে একটা বড় হয়, মানে পেটে মানে যেমন আমরা যদি মানুষের কথা বলি, যে গর্ভাবস্থায় যখন শিশু বিকশিত হয় যে অবস্থা, সেটাকে ভ্রূণ বলা হয়। জাইগোট তৈরি হওয়ার পরে যেটা হয় আর কি, ঠিক আছে, ওটাকে বলা হয় ভ্রূণ, ঠিক আছে? তো ওইটাই নিয়ে আলোচনা করা, যেটা হলো ভ্রূণবিদ্যা বলা হয়। দেখো, জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় এই শাখায়। এমব্রায়োলজি, ঠিক আছে, কিভাবে বাচ্চা হয় এগুলো নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? কোষবিদ্যা বা সাইটোলজি, অর্থাৎ জীবদেহের কোষের গঠন, কার্যাবলী, বিভাজন সম্পর্কে আলোচনা করা হয়। যে আমরা বললাম জীবদেহের গঠন এবং কার্যকরী এক হলো কোষ, কোষগুলো কী কী দ্বারা গঠিত হয়, কোষগুলো কীভাবে বিভাজিত হয়, একটা কোষ থেকে কীভাবে দুইটা হয়, এইগুলো আলোচনা করা হয় কোথায়? সাইটোলজিতে বা কোষবিদ্যাতে। বংশগতি বিদ্যা বা জেনেটিক্স, অর্থাৎ এক জীব থেকে অন্য জীবে তাদের বৈশিষ্ট্যগুলো কীভাবে ট্রান্সফার হয় এইগুলো আলোচনা করা হয়। যেমন বাবা মার বৈশিষ্ট্য সন্তানরা পেয়ে থাকে না, হ্যাঁ, এইগুলাই। পরেরটা বলছে বিবর্তন বিদ্যা বা ইভলিউশন। দেখো, পৃথিবীতে প্রাণের বিকাশ এবং জীবের পরিবর্তন এবং ক্রম বিকাশের তত্ত্বসমূহ আলোচনা করা হয়। সহজভাবে যদি বলি, মনে করো যে আগের মানে পৃথিবীর সৃষ্টি শুরুতে যেরকম ছিল এখন কি একই না, অনেক চেঞ্জ হয়েছে না, তাপমাত্রা চেঞ্জ হয়েছে, ভৌগোলিক অবস্থা চেঞ্জ হয়েছে, অনেক বিবর্তনের কারণে আমরা জানি যে ডাইনোসর ছিল এখন আর আছে না। যে বিবর্তন একটা বড় যদি বিষয় বলি, যে ধারণা করা হয় ডারউইনের মতবাদ যেটা একটা আছে, যে মানুষ একসময় কি ছিল? বানর ছিল, বানর থেকে মানুষ হয়েছে। যদি এটা আমাদের ধর্ম বিশ্বাস, আমাদের ধর্মের প্রেক্ষিতে এটা রাইট না, এটা ভুল, ফলস কনসেপশন, ঠিক আছে? তো এরকম যে বিবর্তন আর কি বিষয়গুলো, ঠিক আছে, পরিবর্তন, বুঝছো? অর্থাৎ লং টাইমে একটা পরিবর্তন যেটা সেটা বলা হয় বিবর্তন, হঠাৎ করে না, বুঝতে পারছো? তাহলে এটা আলোচনা করা হয়। তাহলে এগুলো কিন্তু সবই বিদ্যা, অর্থাৎ জ্ঞান, সবই জ্ঞান অর্জন করতেছি আমরা। এই জন্য কিন্তু এগুলো কি বলতো? ভৌত, তাত্ত্বিক, থিওরিক্যাল। হ্যাঁ, বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা বলতে কি বোঝায়? এ শাখায় দেখো প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্ত সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ পরিবেশের সাথে জীবের কি সম্পর্ক, জীব কিভাবে পরিবেশের সাথে উপকারিত হচ্ছে, বা পরিবেশ কিভাবে জীবের উপরে প্রভাব ফেলতেছে, এইগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। এটাই হলো বাস্তুবিদ্যা বলা হয়, ঠিক আছে? বাস্তুবিদ্যার সাথে বাস্তুতন্ত্রের একটা অ্যাসোসিয়েশন আছে, ঠিক আছে? যেমন দেখবা যে শীত প্রধান অঞ্চলের জীবগুলো একরকম হয়, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের জীবগুলো একরকম হবে, পানির মধ্যেকার জীবগুলো একরকম হবে, স্থলের জীব একরকম। এই যে একটা সম্পর্ক, এটা হলো বাস্তুবিদ্যা। একটা হলো এন্ডোকাইনোলজি। এন্ডোকাইনোলজি হয়তো নাম শুনছে, কি বলি, এন্ডোকাইনোলজিস্ট ডাক্তার না স্যার, শোনো নাই না? এন্ডোক্রাইনোলজিস্ট হলো কি হরমোন রোগ বিদ্যা আর কি, ঠিক আছে? এন্ডোক্রাইনোলজি মানে হরমোন অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? যে হরমোন কি? হরমোন হলো এক ধরনের কেমিক্যাল, মানে প্রাণ রাসায়নিক বস্তু, যেটা আমাদের দেহের বিভিন্ন গ্রন্থি থেকে খরিত হয়। তাই এটার জন্য ফির কারো কি অসুখ হয়? হ্যাঁ, আমাদের তো হরমোন দিয়ে তো আমাদের শরীর চলতেছে, ব্যালেন্স হচ্ছে। এটা ডাক্তার তো আছে না? এগুলো হ্যাঁ আছে, হরমোন বিদ্যা। কিন্তু ওখানে স্যার লেখা কি থাকে ডাক্তার? এই যে আমি তোমাকে পড়াইছি না, ইনসুলিন পড়াইছি। হ্যাঁ, ইনসুলিন তো ডায়াবেটিস না, ইনসুলিন কি এক ধরনের হরমোন? হ্যাঁ, ওই তাহলে ইনসুলিন যদি কারো শরীরে কমে যায়, হ্যাঁ, তাহলে কি তার ডায়াবেটিস হবে না? পিত্তরস থেকে, মানে ডায়াবেটিস হবে কিনা? হ্যাঁ, যকৃত না, মানে যকৃত থেকে পিত্তরস যদি নিঃসৃত না হতে পারে, না, অগ্নাশয় থেকে ইনসুলিন করে দিতে হয়। ইনসুলিন অভাবে কি হয়? ডায়াবেটিস হয়। যাদের ডায়াবেটিস হয় তাদেরকে কি দেওয়া হয়? ইনসুলিন দেওয়া হয়। তাহলে হরমোন না,
তো এরকম অনেক অনেক হরমোন আছে, অনেক অনেক কাজ আছে, আমরা এগুলো জানবো, সমন্বয় অধ্যায়ে জানবো, ঠিক আছে। তাহলে এখানে আলোচনা করা হয়, তাহলে এন্ডোক্রাইনোলজিতে আমাদের এই যে হরমোনের কার্যকারিতা বিষয়ে আলোচনা করা হয়। তারপরে জীব ভূগোল, এটা এত বিস্তারিত বলার কোনো দরকারই ছিল না, তারপরে বলতেছি প্রথম ক্লাস, ঠিক আছে, শুধু নামগুলো মনে রাখলে চলতো, আর কী নিয়ে আলোচনা করে একটু মনে রাখতে হবে। জীব ভূগোল, এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয়। এই যে অনেকটা বাস্তুতন্ত্রবিদ্যার সাথে মিল আছে, অর্থাৎ দেখো বিভিন্ন আমাদের ভৌগোলিক অবস্থাগুলো এক এক রকম, কোন জায়গায় কেমন জীব বসবাস করে না করে এগুলো নিয়ে আর কি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের মনে রাখতে হবে যে ফলিত মানে ভৌত জীববিজ্ঞানের মধ্যে কী কী আছে, নামগুলো আগে মুখস্থ করতে হবে। 11গুলো আগে এই যে 11টা মুখস্থ করতে হবে, নাম এমনি চাইবে না। তারপরে তোমাকে যদি একটা অপশন দেওয়া হয় যে নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের অংশ মানে মধ্যে পড়ে না, ঠিক আছে, নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা নয়, যাতে তুমি এমসিকিউটা রাইট করতে পারো। এই জন্য মুখস্থর মতো রাখতে হবে, দেখো যাতে বুঝতে পারো। তাহলে মুখস্থই করবা প্রথম ক্লাস, আমি ধরবো পরের দিন। তারপরটা কী আছে বলো তো, ফলিত জীববিজ্ঞান, যেটা বললাম ফলিত মানে কি, একটা প্রয়োগিক একটা ব্যাপার, ঠিক আছে, প্র্যাকটিক্যাল প্রয়োগিক, আমরা প্রয়োগ করবে ক্যানগুলো। এখানে দেখো কি কি আছে বলো তো, অনেকগুলো আছে, এতগুলো মুখস্থ করা সম্ভব না, কথা হলো কথাগুলো দেখে যাও তুমি বুঝতে পারো যেটা কোথার মধ্যে কোনটার মধ্যে পড়ে, ঠিক আছে। 17টা আছে দেখো জীবাশ্ম বিজ্ঞান, জীবাশ্ম বিজ্ঞান, জীবাশ্ম জ্বালানি ওইটা নাকি না, বেশিটা ওইরকম এখানে আছে অনেকটা। দেখো প্রাগৈতিহাসিক জীবের বিকাশ এবং জীবাশ্ম সম্পর্কে বিজ্ঞান, অর্থাৎ এটা বিষয়টা এটা একটা প্র্যাকটিক্যালি দেখতে হয়। যেমন যদি বলি জীবাশ্ম বলতে কি বোঝায়, যেমন অনেক দিন মাটি চাপা পরে কোনো একটা জীব ছিল, উদ্ভিদ ছিল, সেই সম্পর্কে জ্ঞান। এটা কিন্তু আমাদের একটা প্রায়োগিক বিষয়, দেখতে হয়, পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয়। এটার জন্য কি বলতো, বুঝছো, জীবাশ্ম বিদ্যা। তারপরে কি আছে বলতো, জীব পরিসংখ্যান বিদ্যা। এটা কি শুধু, এটা তো পরিসংখ্যান করে দেখতে হয়, একটা অ্যাসোসিয়েট না, গুনতে হবে, তাই না, পরিমাপ করতে হবে। স্যার এই নামগুলো মনে রাখলে ওগুলা বোঝা যাবে যে কোনগুলা কি। হ্যাঁ, আর তারপরে একটু রিডিং দিবে এগুলা। তারপর দেখো পরজীবী বিদ্যা, পরজীবী জীবের, হ্যাঁ, এগুলা নিয়ে একটু পড়বা। তারপর দেখো মৎস্য বিদ্যা, ঠিক আছে, কিভাবে মাছটা চাষ করতে হয়, এগুলো প্র্যাকটিক্যালি দেখতে হয়। কীটতত্ত্ব, ঠিক আছে, এন্টোমোলজি, কীটতত্ত্বের জীবন, ইংলিশগুলো তো স্যার মুখস্থ করতে হবে না, একটু পড়বা, হ্যাঁ এগুলো একটু পড়বা। তাহলে অণুজীব বিদ্যা, এগুলো একটা দেখে নিবা, ঠিক আছে। কৃষিবিদ্যা, অবশ্যই কৃষি বিষয়ক জ্ঞান থাকতে হবে এখানে, এগ্রিকালচার, এটা কিন্তু কৃষি ভার্সিটি পড়ায়। চিকিৎসাবিদ্যা, অবশ্যই এখানে প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হয়, তাই না। জিন প্রযুক্তি, মেইন বড় কথা এখানে, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এখানে তো মনে করো যে বিভিন্ন ধরনের, আমরা জানি আমাদের জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করা হলো জিন, এই জিনের পরিবর্তন ঘটানো হয়, ঠিক আছে, করানো যায়। এই তো এগুলো হলো জিন প্রযুক্তিতে করা হয় আর কি। বলো, জিন প্রযুক্তি মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং না, এটা তো মনে একটা পেশা না। হ্যাঁ, এটা একটা সাবজেক্ট পড়ার বড়, অনেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়। হ্যাঁ, আমি এটা দেখছি, কিন্তু এটার কাজ কি আসলে, ওরা কি করে? ওই যে বললাম না, জেনেটিক্যাল বিভিন্ন চেঞ্জ টেস্ট করে, মানে ওটা তো মানে মনে করেন স্যার একটা একরকম আর কি, ওই মেডিকেলের মধ্যেই জিন নিয়ে কাজ করে। হ্যাঁ, এটা একটা মেডিকেল সায়েন্সের একটা টপিক, আলাদা বাইরে পড়া যায়, এটা সাবজেক্ট আছে মেডিকেল সায়েন্সের বাইরেও। হ্যাঁ স্যার, দেখছি তো মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রাণ রসায়ন বিদ্যা, বায়োকেমিস্ট্রি, অর্থাৎ আমাদের দেহে যে ওই যে ফিজিওলজি আছে না, বললাম না একটু আগে, শরীরে কীভাবে কাজ করে, তো এর মধ্যে কেমিক্যালি কী কী কাজ হয় আর কি, ওইগুলো নিয়ে আলোচনা করা হয় আর কি। শারীরবিদ্যা, তারপরে তো পরিবেশ বিজ্ঞান, এগুলো মুখস্থ করবা। জীব প্রযুক্তি, ঠিক আছে, বায়োটেকনোলজি, ও জিন প্রযুক্তিটা অনেকটা এর মধ্যেই পড়ে, ওরা আলাদা ব্রাঞ্চ করে ফেলছে। জীব প্রযুক্তি আমরা দেখবো, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এগুলো পরে দেখবো আমরা, ঠিক আছে, আবার তো নামটা মনে রাখো, ঠিক আছে, এগুলো আছে পরে। ফার্মেসি সম্পর্কে আছে, ওষুধ শিল্প, এগুলো আছে। তারপরে হলো কি, বন্য প্রাণী বিজ্ঞান, এগুলো একটা বললাম, বায়ো ইনফরমেটিক্স, এগুলো একটা বললাম, ঠিক আছে। তো নামগুলো দেখে যা তুমি বুঝতে পারো যে কোন টাকার মধ্যে পড়বে। আর কথা হলো তুমি কম কোনটা, এটা আগেরটা, হ্যাঁ স্যার, এটা কম না আগেরটা বহুত, তাহলে এগুলো মুক্ত রাখলাম, বাকি যা আছে সব কি পরেরটায়। তাহলে যদি অপশন দেয় তুমি বলতে পারবা কোনটার মধ্যে কি। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক 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 আছে। তাহলে এভাবে তুমি মুক্ত করতে পারো। তাহলে এগুলা মুক্ত করবা, উপরে এগুলা পরেগুলো একটু মনে পড়বা আর কি, দেখে রাখবা, ঠিক আছে। এর মধ্যে যেগুলো বেশি বেশি আসে, এই যে জিন প্রযুক্তি, প্রযুক্তি বলতে বোঝা যাচ্ছে প্রয়োগে চিকিৎসা বিজ্ঞান। তারপরে এই যে এখানে কোথায় গেল, প্রাণ রসায়ন, জীব প্রযুক্তি বললো, এখানে যে জীব প্রযুক্তি, এগুলা
ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো এগুলো হলো কথা। 4টা। এখন আমরা যেটা একটু দেখবো সেটা হলো জীবের শ্রেণীবিন্যাস। যেটা বললাম, এই যে আমাদের এই পৃথিবীতে কত কত জীব আছে, সবাইকে কি আমরা চিনি? চিনি না। সবাইকে আমরা দেখিও না, দেখার ভাগ্য হবে না। তবে ওভারঅল প্রতিটা জীব সম্পর্কে জানতে হলে, এককভাবে জানতে হলে আমাদের জীবনে শুধু ওইগুলো জানতেই শেষ হয়ে যাবে, যাতে খুব সহজেই। তাছাড়া ওইটা বলাই স্যার ভালো, কিন্তু স্যার ওইটা যদি থাকতো না, এটা তো সম্ভব ছিল না। এই জন্য দেখো তোমার বাসায় যে সব সাবজেক্ট পড়াবা, খালি ওইটা নিয়ে তো একই কোনো তাহলে আর কিছু হতো না উন্নতি, ঠিক আছে? সো এই বিশাল জীব জগৎকে সুন্দরভাবে জানার জন্য, সহজভাবে জানার জন্য, খুবই অল্প সময়ে, খুব কম মানে অল্প সময়ে এবং বিশাল পরিসরে জানার জন্য মিলে আমাদের শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। যেমন একই বৈশিষ্ট্যগুলোকে একত্র করা হয়, মানে একই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে মোটামুটি, সেগুলো একটা গ্রুপ করা হয়েছে, এরকম গ্রুপ করা হয়। যে মনে করো তোমাদের স্কুলে মনে করো অনেক স্টুডেন্ট আছে না, তো মনে করো অনেকভাবে গ্রুপিং করতে পারে। যে মনে করো দিনাজপুর থেকে কে আসো, একটা গ্রুপ হও, রংপুরে কে আসো, একটা গ্রুপ হও, নীলফামারী কে আসো, কুড়িগ্রামের কে আছে, গ্রুপ হও। তাহলে তুমি একজনকে ডাকো যে কুড়িগ্রাম থেকে একজন আসো, তাহলে কিন্তু তুমি বুঝলা যে কুড়িগ্রামের ছেলে, দেখে বুঝতে পারলো সবাই কুড়িগ্রামের। ইন্ডিভিজুয়াল কিন্তু থাকলে অনেক মনে থাকতো না। তাহলে এরকম যে মনে করো কুড়িগ্রাম সবাইগুলোকে একত্র করে রেখে দিলে এরকম। আবার দেখলা যে বললা যে উচ্চতার উপর ভিত্তি করে, যেমন যাদের উচ্চতা মনে করো 5 ফিট 3 ইঞ্চি তারা এক গ্রুপে হও, 5 ফিট 6 ইঞ্চি তারা এক গ্রুপে হও, এইভাবে আমরা করতে পারি। তো বিভিন্নভাবে দেখো গ্রুপিং করা যায়, ঠিক আছে? ওকে, তো এখানেও মেইনলি বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমাদের জীবের শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। তো এখানে আমাদের কিসের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়েছে এগুলো দেখতে হবে একটু। আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় 4 লক্ষ 4 লক্ষ উদ্ভিদ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তাহলে কত? উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণী কত? 13 লক্ষ এদের নামকরণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তবে এই সংখ্যা চূড়ান্ত নয়, কারণ প্রতিনিয়ত নতুন নতুন প্রজাতির কি হচ্ছে, উদ্ভাব হচ্ছে, দেখা যাচ্ছে। কেননা প্রায় প্রতিদিনে আরও নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে। অনুমান করা হয় যে ভবিষ্যতে এসব জীবের বর্ণনা শেষ হলে, মানে যদি এটা কখনো সম্ভব না, এর সংখ্যা দাঁড়াবে প্রায় 1 কোটিতে, বুঝছো? মানে ভবিষ্যতে জীবের বর্ণনা, মানে এটা বুঝেছে যে মোটামুটি যদি শেষ হয় 1 কোটির বেশি প্রজাতির জীব আছে পৃথিবীতে। যদিও এটা আসলে কখনো গণনা করা সম্ভব নয়, ঠিক আছে, আরো থাকবেই এরকম। মানে যদি বলছে যদি শেষ হয় তাহলে 1 কোটি হবে, 1 কোটির মধ্যে হবে একটু, এটা অনুমান করছে আর কি। জানা বোঝা বা শেখার সুবিধার জন্য এই সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর একটা প্রয়োজন আছে, যেটা বললাম। জীবজগৎকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণী বিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্য অনেক আগে থেকে প্রকৃতিবিদগণ অনুভব করেছিলেন। সেই প্রয়োজনের তাগিদেই জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, কি বলতো, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস। হ্যাঁ, একটু আগে বললাম ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত একটাই, সেটা হলো কি বলতো, বিশাল বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে অল্প সময়ে সঠিকভাবে জানা। এটা মনে রাখতে হবে যে শ্রেণীবিন্যাসের লক্ষ্য কী। শ্রেণীবিন্যাসের লক্ষ্য কী বলতো? বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে অল্প সময়ে সঠিকভাবে জানা, এটাই হলো আমাদের শ্রেণীবিন্যাসের লক্ষ্য, ঠিক আছে? বিশাল ওকে, তো দেখো শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ প্রকৃতিবিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস, যাকে বলা হয় প্রাণী শ্রেণীবিন্যাসবিদ্যার জনক, ঠিক আছে, যে অ্যানিমেলিয়া জগতের জনক বলা হয়। তাহলে তিনি একজন প্রকৃতিবিজ্ঞানী ছিলেন। সুইডিশ তো পড়ি নেই এর আগের বার, এমনি দিয়ে দিছিল, এখন ও তার মানে অজন্মস্থান সম্পর্কে বলছে। সুইডিশ প্রকৃতিবিদ ক্যারলাস, এটা তো তার নাম না, সুইডেনে বসবাস করে। ও সুইডেনে, এটা তো ক্যারলাস লিনিয়াস না, এটা তো বলছি বসবাস করতে বল, তিনি সুইডেনের বাসিন্দা ছিলেন আর কি। ও সুইডিশ। তারপরে প্রকৃতিবিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস এই যে 1725 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভের পর, মানে তিনি একজন ডাক্তার ছিল আর কি, তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। অ্যানাটমি মানে কি বলতো, আমাদের যে MBBS প্রথম বর্ষ সেকেন্ড বর্ষের এগুলো সাবজেক্ট। বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিশেষ করে ফুল সংগ্রহ আর জীবের শ্রেণীবিন্যাসে তার অনেক আগ্রহ ছিল আর কি। তিনি প্রথম
জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। তাহলে প্রথম তিনি শ্রেণীবিন্যাস সম্পর্কে ধারণা দেন বা শ্রেণীবিন্যাস করেন এবং জীবের নামকরণ তিনি করেন। তিনি দ্বিপদ নামকরণের জনক। আমরা ক্লাস 8 পড়ছিলাম না, বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস হলো দ্বিপদ নামকরণের জনক। আর ইনি স্যার সুইডিশের বাসিন্দা না? হ্যাঁ, সুইডেনের বাসিন্দা। অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি জীবজগৎকে দুইটি ভাগে ভাগ করেন, একটা হলো উদ্ভিদ জগৎ, একটা হলো প্রাণী জগৎ। ঠিক আছে, যদিও কথাটা পুরোপুরি ঠিক না। প্রথমে এটা অ্যারিস্টটল করেন আর কি, বুঝছো? অ্যারিস্টটল জীবজগৎকে দুই ভাগ করেন, উদ্ভিদ বিজ্ঞান একটা প্রাণী বিজ্ঞান। তবে এনার আগে না, তবে এই নামটা আসলে না দেয়নি, দেখ আর বড় ক্লাসে পড়ব। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি আমরা জানি যে এই যে কথাটা বললাম, লক্ষ্যটাকে বিস্তারিত মারিতে লেখা যায়। বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে অল্প সময়ে সঠিকভাবে জানা, এটাই উদ্দেশ্য। দেখো, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা, জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা। বুঝছো, এত বিশাল জীবজগৎকে এককভাবে জ্ঞানগুলো অর্জন করে এগুলা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব না, কারো পক্ষে অর্জন করা সম্ভব না। এই জন্যে যাতে যে গ্রুপ ভিত্তিক আমাদের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে সেগুলোর মাধ্যমে আমরা সমস্ত জীব সম্পর্কে একটা ধারণা নিতে পারি। প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা, প্রতিটা জীবকে একটা ইউনিক নাম দেওয়া, যে নাম দিয়ে সবাই চিনতে পারবে। ঠিক আছে, এমনি দেখো যে আমাদের দেশে মনে করো একটা প্রাণীর নাম বাঘ বলি, অন্য দেশে ওটা অন্য একটা নাম, তাই না? হ্যাঁ, আমার বলে না এক জায়গার বলি আর এক জায়গায় গালি, এরকম একটা কথা বলে আর কি। ভাষা কিন্তু এক একটা জায়গার না, এক এক জায়গায় এক একটা জিনিসের নাম। আমরা বলছি যে ভাত, কে বলছে রাইস, ইন্ডিয়ায় বলতেছে অন্য একটা, কলকাতায় পাকিস্তানে বলতেছে একটা জিনিস, তাই না? এক এক দেশে এক এক নাম। সো এই যে একটা নামকরণ করা হয়েছে প্রতিটা জীবের একটা ইউনিক নাম, যেটা দিয়ে আমরা হোমোস্যাপিয়েন্স, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম, তুমি পৃথিবীর যে প্রান্তে যাও যদি হোমোস্যাপিয়েন্স বলো তাহলে আমার চিনবে এটা মানুষকে বোঝাইছে। ঠিক আছে, তবে সর্বোপরি জীবজগৎ এর মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া, মেনলি এটাই শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। মেনলি প্রথম যে লাইনটা বলছিলাম ওটা মেনলি, এখানে গ্রুপ ভিত্তিক দলবদ্ধভাবে প্রতিটা জীব সম্পর্কে সঠিকভাবে জানা। ঠিক আছে, আজকে পড়বো আর পড়াবো, এগুলো আগে পড়িনি কি স্যার, মুখস্থ করি। ঠিক আছে, এইটুকুই পড়ো।